Yes, 60 minutes. It's a huge time. I think so. একটা কোশ্চেনের জন্য আপনি অলমোস্ট 2.5 মিনিট সময় পাচ্ছেন, তাই না? Yes, sir. ধরেন আপনি 25 কোশ্চেন্স যদি হয়, আপনি 25 কোশ্চেন্স এর জন্য আপনার আনসার দিতে প্রত্যেক কোশ্চেন্সে আপনি অলমোস্ট 2.5 মিনিট সময় পাচ্ছেন। হিউজ টাইম। পজিটিভ হচ্ছে নেগেটিভ মার্কিং নাই। আর মোস্ট পজিটিভ হচ্ছে ভেরি মাচ ইজি। আমি যদি আমার সাবজেক্টের কথা বলি তাহলে ভেরি মাচ ইজি, আর আমি যদি অন্য সাবজেক্টের কথা বলি তাহলে আরো ইজি। কজ হু আর ইন অ্যাকাউন্টিং, হু আর ইন বিজনেস ফ্যাকাল্টি, যে যেখানেই আছেন তাদের জন্য তো অ্যাকাউন্টিং, ল, তারপরে ধরেন হলো যে এমআই, হ্যাঁ, এইগুলা আমার কাছে মনে হয় দুধ ভাত। হ্যাঁ, জাস্ট ইউ হ্যাভ টু থিঙ্ক ইজি, থিঙ্ক ইজি, ইট উইল বি গ্রাফিক ইজি। ওকে, যাই হোক, আপনারা অলরেডি জানেন আমি বিজনেস ল, কন্ট্রাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ পার্টনারশিপ দিব। তো ফার্স্ট অফ অল আই এম স্টার্টিং ফ্রম কন্ট্রাক্ট, রাইট? কন্ট্রাক্ট দিয়ে শুরু করছি। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নেই, আপনারা একটু আমাকে জানাবেন স্ক্রিনটা আপনারা পাচ্ছেন কিনা। আই থিঙ্ক ক্লিয়ার, তাই না? পাওয়া যাচ্ছে? Yes, sir. Yes, sir. It's a Contract Act 1872. আই থিঙ্ক আপনারা যারা গ্রাজুয়েশন লেভেল শেষের দিকে হয়তো কোন একটা সেমিস্টারে আপনারা এটা পড়ে ফেলছেন। ওকে, আবার ধরেন কেউ কেউ হয়তো বিবিএ তে পড়ে ফেলেছেন, কেউ কেউ হয়তো অন্য কোনো কারণে পড়ে ফেলতে পারেন। কন্ট্রাক্টে আগে যদি বলি বিজনেস ল, মূলত বিজনেস লতে আপনারা সবাই জানেন, অলরেডি বলে ফেলেছেন, চারটা চ্যাপ্টারের মধ্যে as per your syllabus they have fixed weight. ওয়েটটা কি রকম? ওভারভিউ অন কোম্পানিজ অ্যাক্ট থেকে they have set 20 weight, means টোটাল যে কোশ্চেন্স থাকবে এই টোটাল কোশ্চেন্স এর 20% থাকবে কোম্পানিজ অ্যাক্ট থেকে, বাকি Company 10% থাকবে তিনটা চ্যাপ্টার থেকে। অর্থাৎ এটা হলো স্ট্যান্ডার্ড, বাট পরীক্ষার হলে কিন্তু এটা ঠিক থাকে না। পরীক্ষার হলে দেখা যায় যে ধরেন কোনো জায়গা থেকে হয়তো 15% চলে আসছে, কোনো জায়গা থেকে হয়তো 25%, 10%, 12%, মানে এই রেটটা যদিও ঠিক থাকে না, বাট এটা একটা স্ট্যান্ডার্ড সেট করা। ওকে, এই স্ট্যান্ডার্ড ধরেই আমাদেরকে একটু আগাইতে হবে, এটা একটা ব্যাপার। তো আমরা তো বুঝে ফেললাম যে আমাদের এই চারটা চ্যাপ্টারের মধ্যে কি। দ্বিতীয়ত আসেন, আমি যে পড়াবো আমার পড়ানোর প্যাটার্নটা কেমন হবে। বিফোর দ্যাট আমি আপনাদের কাছ থেকে জানতে চাই হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন, কিভাবে আপনারা চান পড়াইলে আপনাদের জন্য সুবিধা হবে, কিভাবে চাচ্ছেন খুব ইজিলি আপনারা আমার কাছ থেকে আদায় করে নিতে পারেন। মিন্স আমি রেডি টু ডেলিভার ইউ, বাট ইউর রেসপন্সিবিলিটি টু গ্র্যাব ফ্রম মি, তাই না? আমার কাছ থেকে আপনাদের বুঝে নিতে হবে, মানে কি আদায় করে নিতে হবে। আমি ডেফিনেটলি প্রস্তুত, বাট আপনারা যেভাবে চাইবেন আমি আপনাদেরকে সেইভাবেই দিব। একটু বলেন তো কিভাবে পড়াইলে আপনাদের জন্য সুবিধা হয়। I don't know, Anwar sir, in which pattern there he is delivering his lecture. Okay, but আপনারা যদি আমাকে জাস্ট আইডিয়াটা শেয়ার করেন, যে আপনাদের এক্সপেকটেশনটা শেয়ার করেন, it will be very easy for me. প্লিজ বলবেন। স্যার এক্সাম্পল দিয়ে বুঝাইলে মনে হয় বেটার হবে। এক্সাম্পল দিয়ে Nice বুঝাইলে। example, জি স্যার। স্যার, বলেন। ক্যান আই সে স্যার? স্যার স্যার আমি তো হচ্ছে এইটা তো বিবিএ তে তো করতেছি স্যার। আমি হচ্ছে স্যার গত সেমিস্টারে আর কি স্যার শেষ করছি কন্ট্রাক্ট অ্যাক্ট, কিন্তু স্যার হচ্ছে এইখানে স্যার একটা জিনিস লক্ষ্য করছি স্যার, এইগুলো হচ্ছে যতটা সহজ ততটা বেশি পেঁচানো, ততটা স্যার মানে হচ্ছে সবাই সিমিলার মনে হয়। মানে স্যার হচ্ছে প্রত্যেকটা আইটেমই সিমিলার মনে হয়, মানে হচ্ছে আপনি বুঝবেন কিন্তু হচ্ছে অন্য কোনোটার সাথে গোলাই ফেলবেন স্যার। হচ্ছে এখন স্যার হচ্ছে স্পেসিফিক ভাবে আপনি একটু ট্রাই করবেন যেন আমাদের হচ্ছে এমন কোনো ওয়েতে শিখাতে যাতে আমরা যেন সবগুলো যেন মিলাই না ফেলে। আর স্যার অবভিয়াসলি চেষ্টা করবেন প্রত্যেকটার সাথে যেন একটা একটা করে বাস্তবিক যে অভিজ্ঞতা আছে আপনার জীবনে কিংবা মানে যে কোনো ধরনের লিগাল একটা স্যার আর কি এক্সাম্পল দিতে স্যার, তাহলে আমাদের মনে হবে। শান্ত বোধহয় খুব ভালো একটা পয়েন্ট রেজ করেছে। ল, লটা হলে আমার একটা, ওর যে ভাষা, ওর যে ল্যাঙ্গুয়েজ, ওর নিজস্ব একটা ভাষা আছে, তাই না? আইনের জি কিন্তু একটা স্যার। নিজস্ব ভাষা আছে।
এই ভাষাটাকে আমরা জাস্ট এটাকে কি বলে কনভার্টেড করে আমরা জাস্ট টেম্পার করে আমাদের মতো করে চেষ্টা করি ইজিয়েস্ট ওয়েতে আমরা খাওয়ার জন্য, তাই না? তো দেখা যায় জি যে স্যার। অনেক সময় খাইতে গেলেও একই জিনিস কেন যেন মনে হয় সিমিলার, একেবারে কাছাকাছি, তাই না? একটার সাথে আর একটা একটু মাঝে মাঝে পাজল হয়ে যাই আমরা। Okay, good. I will try to just easiest way, and I will try to set highest example, practical example, all respective like topic. Okay, fine. Apart from this, আমি একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হলো যে যেমন ধরেন যারা কিনা আপনারা যারা ধরেন একটা ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন টেস্ট দিলেন, বিফোর দ্যাট আপনার এসএসসি এইচএসসি যখন পাশ করে এসে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেন, বেশিরভাগ ইউনিভার্সিটিতে বোধহয় এমসিকিউ পরীক্ষা হয়, তাই না? অ্যাডমিশন টেস্ট Yes, sir. Yes, sir. Yes, sir. যখন অ্যাডমিশন টেস্টে আপনারা আসছেন, বলেন তো আপনারা প্রিপারেশন, প্রস্তুতিটা কিভাবে নিয়েছেন? এমসিকিউ স্যার হ্যাঁ বলেন। স্যার মানে আমরা স্যার প্রিপারেশন নিতাম কোনগুলো পড়া লাগবে না স্যার, আগে স্যার ওইগুলো বাদ দিতাম। তারপরে স্যার মানে স্যার আর কি স্যার মেইনলি স্যার কোন ইউনিভার্সিটির জন্য কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ হলো প্রিভিয়াস যে হচ্ছে এক্সাম, মানে মানে যে এক্সামের কোশ্চেন গুলো আছে সেইগুলো স্যার অ্যানালাইজ করে দেখতাম যে আসলে ওই ইউনিভার্সিটিতে কোনগুলো সব থেকে বেশি কোশ্চেন করে কোন কোন সেক্টর থেকে। স্যার আমরা স্যার আর কি স্যার ওই অনুযায়ী পড়ে ওইখানে যেতাম এক্সাম দিতে। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি স্যার আসলে যে এটা স্যার আমার ফাইন শান্ত, আমি আসলে যে লাইনে বলতে চাচ্ছি, যেমন ধরেন আপনার এমসিকিউ তো আপনার সেট কিছু বই, কোচিং টোচিং অনেক কিছু পাওয়া যায়, তাই না? এটা তো একটা আছেই। এর বাইরে আমার কাছে মনে হয়েছে যারা ধরেন একটু এক্সট্রা কেয়ার নিত নিজের জন্য, নিজের অ্যাডমিশনের জন্য, তারা কি করতো, প্রত্যেকটা চ্যাপ্টার একেবারে লাইন বাই লাইন কিন্তু পড়তো। এমসিকিউ কোত্থেকে আসছে? জন্ম তো ওইখান থেকেই হয়েছে, তাই না? Yes, sir. অর্থাৎ আপনার অরিজিনাল বইটা লাইন বাই লাইন এক্সট্রা কেয়ার যারা নিত তারা পড়তো। যারা ধরেন একেবারে কোনোভাবেই কোনো ল্যাকিংস রাখবে না, তারা ওই অরিজিনাল বইটাই, আমরা কি করতাম, আমরা যখন অ্যাডমিশন টেস্ট নিয়েছি আমাদের সময় যতটুকু মনে আসছে আমরা, হ্যাঁ, তখন আমি কি করতাম, ওই ইন্টারমিডিয়েটের যে বইটা আছে লাইন বাই লাইন আন্ডারলাইন করে করে পড়তাম। যেখানে ধরেন ইম্পর্টেন্ট মনে হইতো যে এটাতে একটা এমসিকিউ হবে, কোনো সংখ্যা, কোনো সাল, কোনো ডেট, কোনো এক্সেপশন, এগুলোকে আন্ডারলাইন করতাম। ওইখান থেকে এমসিকিউ গুলো মূলত আসতো। হুম। তো আমি আসলে পড়ানোর প্যাটার্ন যদি বলি, আমি মূলত যে কাজটা করি, আপনাদের স্টাডি ম্যানুয়াল বেস পড়াই। স্টাডি ম্যানুয়ালের যে থিওরিটিক্যাল পার্ট আছে সেই পার্টটাকে আমি লাইন বাই লাইন কাভার করার চেষ্টা করি। দেন ওর ভিতর থেকে ধরেন আজকে আমি একটা স্লাইড কিংবা একটা লেকচার শিট পড়ালাম, আমি যে জিনিসগুলো পড়াবো ওর উপরে আমি কিন্তু কিছু এমসিকিউ সেট করে দিব। উইদিন দিস এর মধ্যে আমি আবার কি করব, চেষ্টা করব প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেওয়ার জন্য, যেটা আপনাদের জন্য মনে থাকে। মূলত আমি যেটা ইনসিস্ট করতে চাচ্ছি, আপনার থিওরিটিক্যাল পার্টটা আপনাকে লাইন বাই লাইন কনসেপচুয়ালি ভালো বুঝতে হবে, এখানে মুখস্থের কিছু নাই। আমি আগে যেরকম এমসি কোশ্চেন আনসার প্যাটার্নে যখন পরীক্ষা হতো তখন বলতাম মুখস্থ করেন, না বুঝলে আমাকে বুঝে নেন, বাকিটা মুখস্থ করেন, ক্লাসের পর ক্লাসে শেষ করতাম। এখানেও ক্লাসের পর ক্লাসে শেষ হবে, বাট কনসেপচুয়ালি শেষ হবে। ওকে, দেন আমি একটা প্রত্যেকটার জন্য হয়তো কিছু কিছু এমসিকিউ সেট করবো। যেটা শেষে যে আমরা চ্যাপ্টার, ফুল চ্যাপ্টারের একটা এমসিকিউ লেকচার থাকবে, সেখানে হয়তো 100-150 এমসিকিউ থাকবে। ওকে, যাতে আপনাদের প্রিপারেশনটা একটা লেভেলে থাকে। ওকে, ঠিক আছে? Yes, sir. তাহলে আমরা শুরু করি। আপনাদের যাদের কাছে স্টাডি ম্যানুয়াল আছে, স্টাডি ম্যানুয়ালটা কাছে রাখতে পারেন। স্টাডি ম্যানুয়াল পেজ, আমার যে বইটা আছে সেখানে 120 নম্বর পেজে স্টার্ট কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। আচ্ছা, আমার এটা কি যে স্লাইডটা দিয়েছি এটা কি দেখা যাচ্ছে নাকি বড় করতে হবে? স্লাইড আমি তো ভিউ মোডে দিই নাই, স্লাইড দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। সেলুলার করা। ওকে, দেখেন আপনাদের স্টাডি ম্যানুয়ালের শুরুতেই
কিছু ডেফিনেশন আছে, হ্যাঁ, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 কিছু ডেফিনেশন আছে। ডেফিনেশন গুলা কি? প্রপোজাল, প্রমিজর, প্রমিজি, এগ্রিমেন্ট, রিসিপ্রোকাল প্রমিস, কন্ট্রাক্ট, ভয়েড, ভয়েডেবল কন্ট্রাক্ট, এইগুলো আছে। হ্যাঁ? তো আমরা যদি ধরেন যে কোনো চ্যাপ্টার কিংবা যে কোনো কিছু ভালো বোঝার জন্য শুরুর কিছু টার্ম আছে, যেমন ধরেন ডেফিনেশন, অবজেক্টিভস, ইম্পর্টেন্স। বিশেষ করে ডেফিনেশনটা, মিনিংটা যদি আপনি বুঝেন, যে লাইক দ্যাট প্রপোজাল কিংবা কন্ট্রাক্ট কি জিনিস, কি কি থাকে, কোন কোন কন্ডিশন গুলো থাকতেই হবে, এই জিনিসগুলো যদি বুঝেন, তাহলে পরের যে টপিক গুলো আসবে এই জিনিসগুলো আপনাদের জন্য বোঝা খুবই সহজ হবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, যে আপনি যদি সামারিটাই না বুঝেন, তাহলে কিন্তু ভিতরে যে ট্যাগ করতে পারবেন না। এই জন্য ডেফিনেশন বিশেষ করে একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন, তখন বাকিগুলো দেখবেন ইজি করবেন। তো এইগুলো হলো জাস্ট অ্যাব্রিভিয়েশন আকারে কিছু ডেফিনেশন। প্রপোজাল আমরা যদি বলি, এই যে এখানে আমার আছে স্লাইডে যেটা আছে এটার বাইরে যদি বলি, এটা ধরেন আমরা পড়ি নাই। প্রপোজাল বলতে আমরা কি বুঝি এটাকে আমরা চিন্তা করি প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে। ধরেন আপনি ইউনিভার্সিটিতে আছেন কিংবা আপনি ধরেন যে যেখানে আছে সেখান থেকে বলেন, প্রপোজাল বলতে আমরা জেনারেলি কি বুঝি? প্রপোজাল Offer. অফার, রাইট। অফারটা কেমন হইতে পারে? ধরেন আপনি একজন ইউনিভার্সিটির একজন ডিন, আপনি একটা স্টুডেন্টকে অফার করলেন, এই মিস্টার ফাহিম, will you interested to having part-time lecture one accounting or one business law in this university? It's called offer, right? তাই না? Yes, sir. ধরেন আপনি ফ্যাকাল্টি ডিন, আপনি আপনার একজন কোন একটা সাবজেক্টের স্টুডেন্টকে আপনি অফার করলেন, ইটস কল্ড অফার, প্রপোজাল, তাই না? ফাইন। অর্থাৎ when one person will signify to another his willingness to do or not to do something, তাই না? কোনো কিছু করা Yes, sir. অথবা না করার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, এটাকে বলা হয় প্রপোজাল। অর্থাৎ এইখানে ইউনিভার্সিটি ফ্যাকাল্টি ডিন স্টুডেন্টকে তার ইচ্ছা জানাচ্ছে সে এখানে টিচার হিসেবে পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবে কাজ করবে। দিস ইজ কল্ড প্রপোজাল, তাই না? এই প্রপোজাল sir. নিয়ে আর কোনো বোঝার বাকি নেই। বোঝার কিছু আছে বাকি আছে? না স্যার। অর্থাৎ এই প্রপোজালটাকে আমরা অফার করতেছি। ক্লিয়ার? এখন জি ধরেন স্যার। জি স্যার ক্লিয়ার। ডিন যখন স্টুডেন্টকে অফার দিল, স্টুডেন্ট বলল, মানে ডিন যখন অফার দিল, অফারের সাথে সাথে কিন্তু সেখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন সে জানতে চাইবে, বলতে পারে, বলে দিল। বলে দেওয়ার পরে স্টুডেন্ট বলল ওকে স্যার, আই এম এগ্রিড। তখন ডিন কি করলো? একটা অফিসিয়ালি তার নামে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করলো, এবং স্টুডেন্ট সেখানে কিছু অ্যাকনলেজমেন্ট অপশন আছে, অ্যাকনলেজ করে দিল। তাহলে কি হলো? এটাকে কি বলে? প্রমিস। Promise. তাই না? মানে যখন কোনো অফার কিংবা প্রপোজাল, অফারই বা প্রপোজি কি করে অ্যাকসেপ্ট করে, এটাকে বলা হচ্ছে প্রমিস। Promise. When one person, when the person to whom the proposal is made signifies his assent thereto, the proposal is said to be accepted. অর্থাৎ যখন যে প্রপোজালটা কারো কাছে, যার কাছে পাঠায়, সে যদি তার অ্যাসেন্ট মানে হলো কি, মানে স্বীকৃতি জানায়, the proposal said to be accepted. A proposal when accepted become promise. অর্থাৎ একটা প্রপোজাল যখনই অ্যাকসেপ্টেড হয় তখনই এটা কি হয়ে যায়? Promise হয়ে যায়। ওকে, তাহলে বোধহয় প্রপোজাল, অ্যাকসেপ্টেন্স বা প্রমিস আমরা বোধহয় ক্লিয়ার, রাইট? এখন ধরেন এটা নিয়ে আমি যদি আপনাকে আরেকটু এক্সটেন্ড চিন্তা করি, ধরেন একটা আসলো, কি বলে এটাকে, এমসিকিউ কোশ্চেন আসলো, which one of the following is called promise? বললো when one person will signify
to another person his willingness to do or not to do something. When one person making a proposal to another person, when one person to whom the proposal is made signifies his assent thereto. আরেকটা দিয়ে বললো, signifies his ওকে দেখেন তাহলে আপনার পরীক্ষায় কিভাবে কোশ্চেন গুলা আসে বুঝতে পেরেছেন? মানে কিরকম Yes, sir. হতে পারে আমি জাস্ট আপনাকে ট্যাগ করে দেব। তার মানে আপনি প্রথম হলো প্রপোজাল বুঝেছেন, প্রমিস বুঝেছেন, তারপরে প্রমিসই বুঝেছেন, এরপরে আমি আপনাকে বললাম যে কোশ্চেনটা কেমন হতে পারে। কারণ আপনি যদি জিস্ট বেসিক জিনিসটা মানে ওয়েল নন হন, মানে কনসেপচুয়ালি ক্লিয়ার হন, ইট উইল বি ভেরি মাচ ইজি টু give the answer in your exam, তাই না? ওকে, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। Yes, sir. ওকে, দেন আসেন প্রমিজর এন্ড প্রমিজি। তার মানে এখানে দুইটা পার্টি, তাই না? Yes, যেখানে sir. proposal পাঠায় সে বলে প্রমিজর, আর যেখানে প্রপোজাল অ্যাকসেপ্ট করে সে বলে প্রমিজি। এটা তো সহজ জিনিস। মানে ডিন স্যারকে যদি বলি উনি হচ্ছেন প্রমিজর, আর স্টুডেন্টকে যদি বলি উনি হচ্ছেন Promisee. রাইট, ফাইন। আমার মনে হয় এই কয়টা টার্ম নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকার কথা না, যদি তারপরেও থাকে হ্যাঁ আছে। Sir, clear, sir. ওকে, দেন আসেন দেখেন যে এই যে একটু আগে বলছিলাম যে ডিন স্যার কি করলো, স্টুডেন্টকে অফার করলো। স্টুডেন্টকে যে অফার করছে, স্টুডেন্ট তার এমনি এমনি অ্যাকসেপ্ট করবে না। এমনি এমনি অ্যাকসেপ্ট করলে সেটাকে তো কি বলবেন, সেটা তো কন্ট্রাক্ট হবে না, সেটা তো ধরেন আপনার কোনো কিছুই হবে না। হ্যাঁ, সেটা হবে কি ভলেন্টিয়ার কোনো কার্যক্রম। অর্থাৎ বলা হয়েছে যে কন্ট্রাক্টের একটা পার্ট আছে, নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, এটা অলওয়েজ মাথায় রাখবেন। অর্থাৎ একটা কন্ট্রাক্ট হইতে হলে অবশ্যই কনসিডারেশন লাগবে। যেমন একজন স্টুডেন্ট যখন ক্লাস নিবে উইদাউট কনসিডারেশন ক্লাস নিবে না, তাই না? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আমি বলছিলাম একজন স্টুডেন্ট যখন ক্লাস নিবে উইদাউট কনসিডারেশন ক্লাস নিবে, কিন্তু একজন ডিন যখন একজন স্টুডেন্টকে দিয়ে ক্লাস নেওয়া হবে উইদাউট কনসিডারেশন ক্লাস নেবে নো। ডিন যখন দেখবে যে না এই স্টুডেন্টটা ভালো, ও একজন কোয়ালিফাইড বা অ্যাপয়েন্টেড টিচারের চেয়েও ভালো করে পড়াতে পারে, এইটা আমার ডিপার্টমেন্টের জন্য আমার ফ্যাকাল্টির জন্য ভালো হবে, আর একজন স্টুডেন্ট যখন পড়াবে তার বিনিময়ে সে কিছু না কিছু পাবে, এইটাকেই বলা হচ্ছে কনসিডারেশন। ওকে, বুঝতে পেরেছেন কনসিডারেশনটা কি জিনিস? Yes, sir. স্যার। আর এখানে যদি বলি মানে ডেফিনেশনটা এরকম, অ্যাকর্ডিং টু সেকশন 2 এর বি, কনসিডারেশন ইজ ডিফাইন্ড অ্যাজ when at the desire of the promisor মানে যে প্রপোজাল দেয়, the promisee মানে যে গ্রহণ করে, or any other person has done or abstain from doing, কোনো কিছু করা অথবা করা থেকে বিরত থাকা, does or does abstain from doing ওই একই কথা, promises to do or abstain from doing something একই কথা, such act or abstain or promise is called consideration। অর্থাৎ এইটা হলো তার ইচ্ছাটা, মানে এই ইচ্ছারে করার মানে সে যে করবে কি করবে না, কেন করবে কেন করবে না, অর্থাৎ এই ভিতরটাই, এই যে অন্তর্নিহিত যে কাজটা যখন করবে তখনই বুঝতে হবে যে এটা একটা কনসিডারেশন আছে, তাই না? অর্থাৎ এটাকেই বলা হচ্ছে কনসিডারেশন। যেমন ধরেন এটাকে যদি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, একটা কোম্পানি র ম্যাটেরিয়াল সাপ্লাই নেয় কোন একটা সাপ্লাই চেইন, তার যে কোম্পানির যে সাপ্লাই চেইন ডিভিশন আছে, সেই সাপ্লাই চেইন ডিভিশন তার যে বিভিন্ন ধরনের এনলিস্টেড ভেন্ডর আছে তাদের কাছ থেকে র ম্যাটেরিয়াল সাপ্লাই নেয়। হ্যাঁ, এখন যেমন ধরেন কোন একটা সাপোজ ধরেন আমি যদি বলি সিটি গ্রুপকে
আর রংপুর, দিনাজপুর, বগুড়া অঞ্চল, রাজশাহী অঞ্চলের যত চাল কল আছে, চাল রাইস মিল আছে, এরা কি করে রাইস কিংবা চাল কিংবা ধান সাপ্লাই দেয়, বুঝলেন? এখন এইখান থেকে ধরেন সিটি গ্রুপ গত বছর অফার করছে তুমি পার কেজিতে 50 টাকা করে পাবা, এই বছর অফার করতেছে পার কেজিতে 50 টাকায় পাবা। এখন যারা ইনভেস্টেড ভেন্ডর তারা যখন এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে, দেখবে যে গত বছরের সাথে তোমার দাম বেড়ে গেছে, আমি এটা অ্যাকসেপ্ট করব না। এবার যদি তুমি 20 টাকা করে দাও, সরি 60 টাকা করে দাও, তাহলে আমি প্রপোজালটা অ্যাকসেপ্ট করব। তখন সে 60 টাকা করে দেয়, দেওয়ার পরে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে। এখন কি করবো, ওইখানকার যে রাইস মিলটা সে যখন এগ্রিড হলো বা এগ্রিমেন্ট হলো, কন্ট্রাক্ট করলো সিটি গ্রুপের সাথে, সে যখন মালটা সাপ্লাই দিল, এইদিকে সিটি গ্রুপ কি পেলো, কি কনসিডারেশন সিটি গ্রুপের? সিটি গ্রুপের কনসিডারেশন ইজ প্যাডি, মানে কি ধান, তাই না? তাই তো। আর যে কিনা রাইস মিল, ওর কনসিডারেশনটা কি? পার পিস 60 টাকা। ভ্যালু, রাইট, ভ্যালু, এক্স্যাক্টলি। দিস ইজ কল্ড কনসিডারেশন। এইখানে যদি এই কনসিডারেশন না থাকে তাহলে কোনো কন্ট্রাক্ট হবে না, কোনো এগ্রিমেন্ট হবে না, ঠিক আছে? এগ্রিমেন্টটা কি জিনিস? এগ্রিমেন্টে বলা আছে এভরি প্রমিস or every set of promise forming the consideration for each other is an agreement। অর্থাৎ প্রমিজার যখন প্রপোজ করে আর প্রমিজি যখন এটাকে অ্যাকসেপ্ট করে, তখন এটা কি হয়ে যায়, এগ্রিমেন্ট হয়ে যায়। কেন হয়? কারণ এর মধ্যে একটা কনসিডারেশন থাকে। অর্থাৎ এভরি প্রমিস এন্ড এভরি সেট অফ প্রমিসেস ফর্মিং কনসিডারেশন ইজ আদার, যেখানে প্রত্যেক পক্ষের জন্য কনসিডারেশন ফর্ম করে, সেটাই তখন এগ্রিমেন্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? जी सर। অর্থাৎ কনসিডারেশনের থ্রুতেই প্রমিজির মধ্যে একটা অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট হয়, মানে নেগোসিয়েশন ক্রিয়েট হয়, যেটাকে আমরা এগ্রিমেন্ট বলছি। ওকে, তারপরে বলছি আমরা রিসিপ্রোকাল প্রমিস। রিসিপ্রোকাল বলতে আমরা কি বুঝি আসলে বলেন তো? রিসিপ্রোকাল প্রমিস বলেন, কেউ বলতে পারেন? রিসিপ্রোকাল মানে পারস্পরিক, মানে নেগোসিয়েশন যেটাকে বলা হচ্ছে আর কি। অর্থাৎ যেটা প্রমিস সেটাকে আমরা রিসিপ্রোকালও বলতে পারি। হ্যাঁ, যখন কোনো কনসিডারেশন ফর ইচ আদারের জন্য হয়, আর কনসিডারেশন আর পার্ট অফ কনসিডারেশন, মানে ধরেন তুমি আমাকে চাল দিবে, আমি তোমাকে আগে যেরকম, যেমন ধরেন বিনিময়ে প্রথার যুগে যখন ছিল, যখন কারেন্সি ছিল না, মানি ছিল না, তখন কি হইতো, কারো চাল দরকার, কারো মাছ দরকার, মাছ হলো তারে মাছ দিত, চাল হলো তারে চাল দিত, তাই না? এই যে এক্সচেঞ্জ, অর্থাৎ এই যে কনসিডারেশনটা, হ্যাঁ, অর্থাৎ একজন আরেকজনকে যখন এক্সচেঞ্জ করে, সেটাকে বলা হয় রিসিপ্রোকাল। আমাকে শুনতে পাচ্ছেন তো? আই থিঙ্ক সবাই, আশা জি করছি। স্যার, শুনতে পাচ্ছি। তাহলে রিসিপ্রোকালটা কি? পারস্পরিক। যখন তুমি আমাকে টাকা দিবে, আমি তোমাকে রাইস সাপ্লাই দিব, তুমি আমাকে টাকা দিবে, আমি তোমাকে বাসায় পৌঁছায় দিব। অর্থাৎ খাবার অর্ডার করছি, ও যখন আমাকে খাবার দিয়ে যাচ্ছে, ওকে তখন আমি টাকা দিচ্ছি। তারপর এই যে পারস্পরিক একটা প্রমিস হয়, এগ্রিমেন্ট, লাইক দ্যাট। আপনি যদি ফুড পান্ডা খাবার যখন অর্ডার করছেন, তখন কিন্তু ও যখন রিসিভ করছে আমার অর্ডারটা, ওর মধ্যে কিন্তু তখন আমার একটা নেগোসিয়েশন হয়ে গেল, তাই না? একটা এগ্রিমেন্ট হয়ে গেল। সেটাই রিসিপ্রোকাল, মানে ও আমার কাছ থেকে টাকা নিবে, টাকা নিয়ে ও আমাকে খাবার পৌঁছায় দিবে। এসে বলা হচ্ছে রিসিপ্রোকাল, পারস্পরিক বিনিময়, রিসিপ্রোকাল প্রমিস। রাইট? ক্লিয়ার? এটা কিছু ডেফিনেশন। এগুলা কিন্তু এক একটা ডেফিনেশন শুধু ডেফিনেশন না, ইট মে বি এক একটা কোশ্চেন ফর ইউর এক্সাম, সো দ্যাট শুরু থেকেই একটু হয়ে থাকেন, অ্যালার্ট থাকেন।
আর আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, বিজনেস ল হয়তো এই যে শান্ত শান্ত শান্তর সাথে তো কথা বলা, তাই না? জি ইউনিভার্সিটিতে স্যার। বোধহয় শান্ত যেরকম ইউনিভার্সিটিতে পড়ছে, আমি যদি বলি, আমার মনে হয় যেহেতু ইউনিভার্সিটি স্যাররা পড়াচ্ছেন, খুবই ভালো করে পড়াচ্ছেন, ও ওইখানে ক্লিয়ার হয়ে গেছে, ও ফার্দার এখানে শুধু ইনসেনটিভ নিতে আসছে। ভেরি নাইস। আমার কাছে মনে হয় খুবই ইজি যদি আপনি ইজি করে দেখেন বিজনেস ল, কঠিন করে দেখার কোনো সুযোগ নাই। আপনি কঠিন করে দেখলেই কঠিন হয়ে যাবে, একদম দৃষ্টিভঙ্গি মানে চেঞ্জ করে ফেলেন। হ্যাঁ, একদম ইজি স্যার করে দেখেন, ইজি। স্যার বলেন। হচ্ছে আমাদের কি এক্সাম হলে স্যার যে সেকশন গুলো হচ্ছে সেকশন কত সেকশন ক্লাস এগুলো কি মনে রাখা লাগবে, মানে এগুলো কি আসতে পারে? আচ্ছা শোনেন, সেকশন নিয়ে ধরেন অনেক কথা আছে, সেকশন নিয়ে এর আগে অনেক বার্নিং টক হয়েছে উইথ দ্য আইসিএবি, between ICAB and the teachers, cause most of the teachers are against beyond the ICAB to having any questions regarding the section, like in which section the promise or promise is defined, or in which section the void agreement or voidable contract is defined, like that. This kind of question actually we have শুরু থেকে আমরা সিভি কে বলেছি যে এই ধরনের কোশ্চেন আসলে কোনো মিনিংলেস, কজ আপনি সেকশন দিয়ে আপনি আসলে কাজ করবেন না ফিউচারে, কাজ করবেন আপনি হলো কোনটা দিয়ে, জিস্ট যে জিনিসটা কি বলেছে সেই জিনিসটা দিয়ে। অর্থাৎ আপনি যদি থিওরিটিক্যাল পার্টটা না জানেন, সেকশন মুখস্থ করে পরীক্ষার হলে আপনি যেটা অর্জন করবেন এটা আসলে জ্ঞান বৃদ্ধি করবে না। তো এখন আগে হয়তো দুই একটা সেকশন আসতো, এখন বোধহয় একেবারেই কমে গেছে, রেয়ার আসলেও আসতে পারে, হয়তো একেবারেই কম। ঠিক আছে। আচ্ছা স্যার। সো যেটা সামনে থাকে, যেটা আপনার কাছে মনে হয় যে না এটা পড়ে রাখার মতো, ওই যে বললাম না, এক্সট্রা কেয়ার, ইন্টেনসিভ কেয়ারে যারা যাবেন, যে আমি ইন্টেনসিভ কেয়ার নিয়ে আমি পড়াশোনা করব, দে ক্যান গেট প্রিপারেশন। জাস্ট আজানটা শেষ হোক, হ্যাঁ।
ওকে, আসেন। তারপর বলা হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট, মানে অ্যান এগ্রিমেন্ট নট ইনফোর্সিবল বাই ল ইজ সেড টু বি ভয়েড, অর্থাৎ প্রত্যেকটা এগ্রিমেন্ট ইনফোর্সিবল বাই ল হইতে হবে, মানে আইন সিদ্ধ নয় এমন কোনো কিছু এগ্রিমেন্ট না, বা আইন বহির্ভূত কোনো কিছুই এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট হইতে পারবেন না। বুঝতে পেরেছেন? তাহলে কি ভয়েড এগ্রিমেন্ট কোনটা? অ্যান এগ্রিমেন্ট নট ইনফোর্সিবল বাই ল ইজ ভয়েড। এখন আসেন, এটা নিয়ে একটা কোশ্চেন, সিম্পল বাট ইম্পর্টেন্ট, আসতেই পারে আর এসে থাকে, এটা মাথায় রাখতে হবে। An agreement not enforceable by law is called void agreement, voidable agreement। তারপরে কি বলে? রিসিপ্রোকাল এগ্রিমেন্ট, বিভিন্ন নাম বলতে পারে, ঠিক আছে? তখন আপনাকে কি বলতে হবে? ভয়েড, রাইট। কেন ভয়েড? যেটা হচ্ছে মানে ল দ্বারা এনফোর্সেবল না। ইয়েস, an agreement not enforceable by law, অর্থাৎ Yes, sir. আইন দ্বারা enforceable না, সেই জন্য এটা ভয়েড এগ্রিমেন্ট। তারপর বলা হচ্ছে কন্ট্রাক্ট, দ্য টার্ম অফ কন্ট্রাক্ট হ্যাজ বিন ডিফাইন্ড ইন সেকশন 2A অফ দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। ইট ডিফাইন্স অ্যান এগ্রিমেন্ট ইনফোর্সিবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট, অর্থাৎ অ্যান এগ্রিমেন্ট ইনফোর্সিবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট, তাই না? Yes, sir. Agreement cannot turn into the contract unless it can be enforceable by law, অর্থাৎ enforceable by law না এই ধরনের এগ্রিমেন্ট কন্ট্রাক্টে টার্ন হইতে পারে না। The term contract has defined under section 2 of Contract Act 1872. It defines the agreement enforceable by law, তাই না? অর্থাৎ enforceable by law হইল কন্ট্রাক্ট। অর্থাৎ আপনি যখন কোনো কর্পোরেট বডি অন্য একটা বডির সাথে যখন এগ্রিমেন্ট করবেন, তখন কিন্তু দেখবেন, যেমন ধরেন যে আমি এর আগে যেটা বলতেছিলাম, সিটি গ্রুপ যদি কোনো রাইস মিলের সাথে, ধরেন কোনো ভেন্ডরের সাথে ই করে যে তুমি আমাকে রাইস সাপ্লাই দিবা, কিংবা তুমি আমাকে ধান সাপ্লাই দিবা, গম সাপ্লাই দিবা, কিংবা ধরেন ফিড কোম্পানি গুলা যেগুলো আছে, ফিড কোম্পানি গুলা, যখন দেখা যায় যে ওই বিভিন্ন জায়গা থেকে ভুট্টা সাপ্লাই নেয়, গম সাপ্লাই নেয়, তাই না? তখন কিন্তু তারা একটা এগ্রিমেন্ট করে ফেলে, রাইট? এই এগ্রিমেন্টটা হয় কি কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অনুযায়ী, এবং এটা একটা স্টাম্পে হয়, তাই না? সো এটা ইনফোর্সিবল বাই ল, এবং এটা একটা ভ্যালিড টাস্ক। তারপর বলা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট কোনগুলা? একদম সহজ জিনিস। ভয়েডেবল হলো কোনগুলা বলেন তো, এইটা না দেখে বলেন। ভয়েডেবল কন্ট্রাক্ট কোনটা হইতে পারে, এটা না দেখে বলেন তো। স্যার, যদি হচ্ছে দুইটা পার্টির মধ্যে যদি একজনের কাছে হচ্ছে ওটা এনফোর্সেবল বাই ল, কিন্তু অন্য পক্ষের কাছে ওটা নট এনফোর্সেবল বাই ল, দেন এটা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। একটা এক্সাম্পল দেন তো। স্যার, এক্সাম্পল তো হচ্ছে না স্যার। ধরেন ধরেন আমি হলাম গোল্ডের ব্যবসায়ী, তাই না? জি স্যার। আমার ঢাকায় ধরেন যখন ব্যবসা করি, আমার লাইসেন্স আছে, আমার শোরুম গুলাতে, আমার প্রত্যেকটা শোরুমের জন্য গভর্নমেন্টের কাছে, সিটি কর্পোরেশন থেকে পারমিশন নেওয়া আছে, আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই, তাই না? আমি Yes, গোল্ড sir. সাপ্লাই দিই। ধরেন আপনি সৌদি আরবিয়া, আরব আমিরাত, মিডল ইস্ট থেকে গোল্ড দিই, তাই না? আমি গোল্ড নেই, ধরেন 60% গোল্ড আমি কি করি, লিগালি সাপ্লাই নিই, কিংবা 30% গোল্ড আমি লিগালি সাপ্লাই নিই, আর 60% গোল্ড আমি কি করি, যারা ধরেন বাইরে থেকে আসে, তারা চুরি চামারি করে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, ইম্পোর্ট ডিউটি ফাঁকি দেওয়ার জন্য, কাস্টম ফাঁকি দেওয়ার জন্য কি করে, বিভিন্ন ওয়েতে নিয়ে আসে, তাই না? কেউ মাছের পেটে আনে, কেউ মনে করে যে বিভিন্ন ভাবে আনে, যাই হোক, এক একজন আমরা যে খবরে দেখি, তাই না? এখন আমি ধরেন ওই থার্ড কোনো এজেন্সি যারা ধরেন এই কাজগুলা করে, তাদের সাথে আমি এগ্রিমেন্ট করলাম। আমার জন্য তো, আমি যখন এনে বিক্রি করব, আমি যখন বাংলাদেশে, আমাকে যখন এনে আমার দোকানে যখন দিয়ে দিবে, তখন কিন্তু আমি লিগাল, আমাকে কিন্তু ধরতে পারবে না, কারণ আমার তো সবকিছু লাইসেন্স। আমি এটা কোত্থেকে নিয়ে আসছি, এটা ধরেন যদি চিন্তা করে, সেটা বহুত দূর যাইতে হবে, বাট আনা পর্যন্ত যে আমাকে, যার সাথে এগ্রিমেন্ট হইলো, সে তো নট এনফোর্সেবল বাই ল, সে তো কাস্টমস ফাঁকি দিচ্ছে, তাই না? Yes, সে sir. যদি আমার সাথে এগ্রিমেন্টটা করে, তখন এই এগ্রিমেন্টটা কি এগ্রিমেন্ট থাকবে?
বলুন না স্যার, তখন এটা ভয়েডেবল হবে। তাই না? এই ধরনের agreement। Then আসেন এই যে ধরেন স্টেট ফরমেশন অফ এ কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্ট কি কিভাবে ফর্ম হইতে পারে, প্রসেস স্টেপস আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। একদম ফার্স্ট স্টেপে দেখেন কি হয়, একটা প্রপোজাল আসে ওর অফার আসে, প্রথমে একজন প্রপোজাল দিল অথবা অফার করলো, যখন এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে তখন এটা কি কোথায় চলে যাবে, অর্থাৎ প্রপোজাল আর অফার যখন ওয়েল অ্যাকসেপ্টেড তখন এটা কি হয়ে যাবে, প্রমিস হয়ে যাবে। প্রমিস হয়ে যাবে। আমরা একটু আগে পড়ছিলাম তাই না, তাই নয় কি? জি স্যার। জি এই প্রমিসটাই যখন ফর্মিং কনসিডারেশন ফর ইচ আদার হয়ে যায়, কারণ একজন আরেকজনের জন্য কনসিডারেশন হয়ে গেল এবং একটা কি হয়ে গেল, একটা এগ্রিড হয়ে গেল, এগ্রিমেন্ট হয়ে গেল, মানে একটা ফর্মাল ওয়েতে গেল, তখনই এটা কি হয়ে যায়, এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট হয়ে যায়। এবং এই এগ্রিমেন্টটা যখন বোথ পার্টি এগ্রিড হয়, অ্যাকসেপ্টেড করে, ওকে ডান, তখন এটা কি হয়ে যায়, কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট হয়ে যায়। অর্থাৎ একটা কন্ট্রাক্টের স্টেপস গুলো কি কি সেটা এখানে আনার চেষ্টা করা হয়েছে। তাহলে একটা কন্ট্রাক্টের স্টেপস ঠিক আছে, ইয়েস স্যার। ওকে। এটা আমরা জাস্ট গ্রাফটা কেন করেছি, গ্রাফটা করেছি যাতে আপনাদের বোঝার জন্য সুবিধা হয়। আপনাদের ম্যানুয়ালেও যদি আছে, ম্যানুয়ালেও সুন্দর করে দেওয়া আছে, আমি জাস্ট এখানে তুলে এনেছি এইভাবে এটা বোঝার জন্য। এখন আসেন, একটা কন্ট্রাক্টের অনেকগুলো এলিমেন্ট থাকে, যেমন আগের পরীক্ষায় কোশ্চেন একটা আসতোই আগে যেরকম এই কোশ্চেন আপনার ধরেন কোশ্চেন আনসার সিস্টেমে যে এক্সাম গুলো হতো, পরীক্ষায় এই কোশ্চেনটা আসতোই, what do you mean by contract as per Contract Act 1872, and what are the essential features of a contract, or what are the essential elements of a contract? এটা একটা এক্সামে একটা সেশনে আসলে পরের সেশনে হয়তো আসতো না, কিন্তু তারপরের সেশন আসতো, অর্থাৎ একটা সেশন পর পর পরীক্ষায় এটা আসতোই। এতটাই ইম্পর্টেন্ট ছিল, এতটাই ইম্পর্টেন্ট ছিল। তাহলে ইসেনশিয়াল এলিমেন্ট অফ এ কন্ট্রাক্ট কি কি লাগতেই হবে একটা কন্ট্রাক্টের, কোন কোন এলিমেন্ট গুলো অবশ্যই থাকতে হবে। An agreement becomes enforceable by law when it fulfills certain conditions. Those conditions, which may be called the essential elements of a contract, are thereunder. কি কি আছে, অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, মানে অফার থাকতে হবে, অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, তাহলে কন্ট্রাক্ট হবে, তাই না? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান Yes, থেকে sir. MCQ। তাহলে কি হবে, এসেনশিয়াল এলিমেন্ট অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, তাহলে এটা কন্ট্রাক্ট হবে। ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ, দুই পক্ষেরই একটা ইন্টেনশন থাকতে হবে লিগ্যাল রিলেশনশিপ তৈরি করার জন্য, তাই না? Yes, sir. ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ, লফুল কনসিডারেশন থাকতে হবে, অর্থাৎ আনলফুল কোনো কিছু হওয়া যাবে না, লফুল কনসিডারেশন থাকতে হবে, তাই না? জি স্যার। লফুল কনসিডারেশন, ক্যাপাসিটি অফ দ্য পার্টিস, পার্টি সমূহের ক্যাপাসিটি থাকতে হবে। মানে একজন ধরেন ইনসলভেন্ট, আনসাউন্ড মাইন্ড, তাই না,
মাইনর মাইনর হইতে পারে কন্ট্রাক্টের পার্টি, বাট কন্ট্রাক্টের ক্ষেত্রে মাইনর পার্টি হইলেও সে লায়াবল না। লায়াবল হলো যদি কারোর সাথে জয়েন্টলি করে সে জয়েন্ট পার্টি লায়াবল। তারপর ক্যাপাসিটি অফ এ পার্টি গেল ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্ট মানে কি? স্যার উইলিংলি কোনো এগ্রিমেন্ট করা, কোনো মানে ইনফ্লুয়েন্স ছাড়া। মানে হলো মুক্ত আলোচনা, উন্মুক্ত আলোচনা থাকতে হবে। যখন একটা কন্ট্রাক্ট হবে কোনো কিছু হাইড করা যাবে না, তাই না? কোনো কিছু হাইড করা যাবে না। মানে আমি কি কি কারণে তোমার সাথে এগ্রিমেন্ট করতেছি, তোমার কি কি দায়িত্ব, আমি সেই দায়িত্ব পালন করার জন্য আমার কি কি যোগ্যতা আছে, হ্যাঁ, আমার কি কি লজিস্টিক্স আছে আমি তোমার কোম্পানিতে মাল সাপ্লাই দেওয়ার জন্য, এই জিনিসগুলো আমার থাকতে হবে, তাই না? ফ্রি কনসেন্ট, লিগ্যালিটি অফ অবজেক্ট, যেটা উদ্দেশ্য আছে সেটা লিগ্যালিটি থাকতে হবে, অর্থাৎ কি কারণে আমি কন্ট্রাক্টটা করতেছি লিগ্যাল হইতে হবে। সার্টেইনটি, নিশ্চয়তা থাকতে হবে, আনসার্টেন কোনো কিছু হওয়া যাবে না। আমি ধরেন জেবাকে বললাম যে আপনি, আপনার সাথে আমি একটা কন্ট্রাক্ট করতে চাই, যেমন আমি জেবাকে একটা প্রপোজাল দিলাম যে তুমি আমাকে আকাশের তারা এনে দাও, তাই না? জেবা বললো ঠিক আছে আমি এনে দিব, এই বলে জেবার সাথে একটা এগ্রিমেন্ট হয়ে গেল। ইজ ইট সার্টেইনটি? স্যার No, sir. একদমই না। আনসার্টেইনটি, তাই না? তাহলে এটা কন্ট্রাক্ট হবে না। তাহলে যেমন ধরেন আপনার একটু অন্যভাবে চিন্তা করেন, পরীক্ষার হলে একটা এমসিকিউ দিয়ে 4-5টা টার্ম দিল, এ কন্ট্রাক্ট হ্যাজ বিন মেড বিটুইন বি এ এন্ড বি, বললো হুইচ আর ফলোইং। নাম্বার 1 দিয়ে বললো মানে এ অফার টু বি সেল হিজ হাউস বাই টাকা এত, ঠিক আছে, and be accepted. A want to buy house from C by টাকা এত and C accepted. তারপর বললো A wants to give Mr. B টাকা 5,000 if B shoot Mr. D, ঠিক আছে। আরেকটা দিয়ে বললো A offer to Mr. B for টাকা 10,000 if B gives him the moon। আরেকটা দিয়ে বললো আনসার কি সি এন্ড ডি অর নান। মানে আপনাকে এইভাবে কিন্তু কোশ্চেন গুলো হবে, তখন এখানে কিন্তু দুইটা আনসার কিন্তু ইনভ্যালিড, মানে হলো কি এগ্রিমেন্ট না, কন্ট্রাক্টের এসেনশিয়াল এলিমেন্টের মধ্যে নাই। কোন দুইটা? যেখানে শুট করতে বলছে আর যেখানে হচ্ছে হ্যাঁ, তারা আনতে বলছে। তাই না? তো কোশ্চেন কিন্তু বিভিন্ন প্যাটার্নে হইতে পারে। ধরেন আপনাকে এই যে এসেনশিয়াল এলিমেন্ট গুলা বিভিন্ন ভাবে ঘুরাই দিতে পারে, এইটাতে উল্টা একটা কোশ্চেন করতে পারে, সেটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে পসিবিলিটি অফ পারফরমেন্স। একটা কন্ট্রাক্ট করলেন, পারফরমেন্সের কোনো পসিবিলিটি নাই, তাহলে তো হইলো না, সেটাও কন্ট্রাক্ট হবে না, সেটা এসেনশিয়াল এলিমেন্টস না কোনো একটা কন্ট্রাক্টের। রাইটিং, রেজিস্ট্রেশন এন্ড লিগ্যাল ফর্মালিটিস। একটা কন্ট্রাক্ট হইতে হলে অবশ্যই রাইটিং হইতে হবে, লিগ্যাল ফর্মালিটিস থাকতে হবে। তাহলে কি রাইটিং, রেজিস্ট্রেশন এন্ড লিগ্যাল ফর্মালিটিস, একটা কন্ট্রাক্ট অবশ্যই রাইটিং হইতে হবে, রেজিস্টার্ড হইতে হবে এবং লিগ্যাল ফর্মালিটিস থাকতে হবে। তাহলে এসেনশিয়াল এলিমেন্টস অফ এ কন্ট্রাক্টের যে আইটেম গুলো আমরা দেখলাম 9 আইটেমস, এর আছে 9 আইটেমস। 9 আইটেমস এর মধ্যে বলেন তো কোনটা বুঝেন নাই এবং কোনটা যদি কোনোভাবে ঘুরায়, কোনটা যদি আপনার পরীক্ষায় চলে আসে আনসার করতে কঠিন হতে পারে, এরকম খুবই সিম্পল, খুব ইজি, জাস্ট বুঝতে হবে।
স্যার নামাজের জন্য কি সময় দেওয়া হবে? হ্যাঁ, আমরা একটু নষ্ট করে দিতে পারি। জি স্যার, তাহলে ভালো হয় একটু। 10 মিনিটস, হ্যাঁ ঠিক আছে। নামাজের পর আমরা নেক্সট ক্লাস শুরু করি। কয় মিনিট স্যার? 10 মিনিটস। জি স্যার, ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম স্যার।
আসেন আমরা শুরু করি, চলে আসছেন না? জি স্যার। Okay. আমরা করলাম essential elements of a contract. There আসেন difference between the contract and agreement. কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্টের মধ্যে আসলে পার্থক্যটা কি? ডেফিনেশনে যদি বলি, the term of contract has defined under section 3A of the Contract Act 1872. It defines an agreement enforceable by law is a contract. An agreement enforceable by law is a contract. একটা এগ্রিমেন্ট যেটা কিনা enforceable by law। আর এগ্রিমেন্টটা কি জিনিস? A Contract Act 1872 section 2 defines an agreement as every promise or set of promise forming consideration for each other is an agreement. তাহলে এগ্রিমেন্ট মানে কি? Every promise and set of promise forming consideration for each other is an agreement. আর an agreement enforceable by law is a contract, তাই না? জি স্যার। এখন পরীক্ষায় ধরেন আপনার আসলো every promise or set of promise forming consideration for each other is dash দিয়ে বললো an agreement, a contract, a voidable contract, an offer. তাহলে এটা আপনাকে Agreement, মনে sir. রাখতে এগ্রিমেন্ট স্যার। এগ্রিমেন্ট। বলতে পারবেন, কিন্তু এইটা আপনাকে মনে রাখতে হবে, যে কোনো ভাবে এটা মনে রাখতে হবে, আপনার মাথায় রাখতে হবে যে every promise or set of promise forming consideration for each other is an agreement. এই লাইনটা আপনাকে মাথায় ঢুকায় রাখতে হবে, মানে আপনাকে মেমোরাইজ করা হোক কনসেপচুয়ালি হোক, এটা আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে আপনার পরীক্ষায় আনসার করা ইজি হবে। আর কোশ্চেনগুলো এরকমই হয়। It defines an agreement enforceable. An agreement enforceable by law is Contract. valid agreement, void agreement, voidable agreement or contract. Contract. দেখেন মিসকনসেপশন কিভাবে আপনাকে দিয়ে দিবে। দেখেন আমরা যখন বলতেছি an agreement, তাই না? an agreement, তারপর বলতেছি enforceable by law is কি? an agreement। আমি কিন্তু বলতেছি একটা এগ্রিমেন্ট enforceable by law is valid agreement। বুঝলেন? কিন্তু কিভাবে আপনি ধরেন কনফিউজড হবেন। ভ্যালিড এগ্রিমেন্ট, void agreement, voidable agreement, contract। দেখেন এইখানে কিন্তু আপনি একদম যদি না বুঝেন, মানে মাথায় যদি না থাকে, প্রথম এ নাম্বারটা আপনি আনসার করে ফেলবেন। এখন আপনারা করবেন না, এখন আপনারা দেখতেছেন তো এই জন্য মনে আছে। যদি আপনারা না পড়েন, মাথায় না রাখেন, তাহলে দেখবেন ভুল করে এই নাম্বার আনসার করে দিচ্ছে। কেন ভুল হইতে পারে? কারণ হচ্ছে যে শুরুতে একটা শব্দ বলছি an agreement enforceable by law। এটা যদি আপনি মুখস্থ করে থাকেন তো ফাইন, আপনাদের মাথায় ঢুকে পড়ে যে না an agreement enforceable by law is a contract। অবশ্যই কন্ট্রাক্ট, নট ভ্যালিড এগ্রিমেন্ট, তাই না? বুঝতে পেরেছেন? জি স্যার। এই টেকনিক গুলো কিন্তু আপনাদের রাখতে হবে, মাথায় রাখতে হবে, মেমোরাইজ করতে হবে। এই টেকনিক গুলো কোনোভাবেই মিস করা যাবে না। এই টেকনিক গুলো মাথায় রাখলে পরীক্ষা কোনোভাবে খারাপ হবে না। এক্সেলসে ওকে ডান ইনশাআল্লাহ, ফার্স্ট অ্যাটেম্পে ফার্স্ট। তারপরে বলতেছে সিমিলারিটি।
অল কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টস বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। কথা সত্য, এটাও একটা এমসিকিউ হতে পারে। অল এগ্রিমেন্ট আর নট কন্ট্রাক্ট, ইয়েস অর নো, ট্রু অর ফলস? অল কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টস, ট্রু অর ফলস? আসতে পারে, এরকম করে কোশ্চেন আসে। হ্যাঁ, তাহলে কি হইলো? সিমিলারিটিটা কি? অল কন্ট্রাক্ট আর এন এগ্রিমেন্টস বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। কথা সত্য কিনা? ইয়েস স্যার। তারপর লিগ্যাল অব্লিগেশন, একটা কন্ট্রাক্ট হওয়ার অর্থ হলো কি? লিগ্যাল অব্লিগেশন ক্রিয়েট হয়ে যায়। আর একটা এগ্রিমেন্ট যতক্ষণ না পর্যন্ত ফর্মিং কনসিডারেশন ফর ইচ আদার সাইনিং হয়, ততক্ষণ না পর্যন্ত এটা লিগ্যাল অব্লিগেশন ক্রিয়েট হয় না। যখনই সাইনিং কনসিডারেশন ফর ইচ আদার, ফর্মিং কনসিডারেশন ফর ইচ আদার হয়ে যায়, তখনই লিগ্যাল অব্লিগেশন ক্রিয়েট হয়, তখন এটা কন্ট্রাক্টে ট্রান্সফার হয়ে যায়। আপ টু ফর্মিং কনসিডারেশন ফর ইচ আদার এইটা লিগ্যাল কনসিডারেশন ক্রিয়েট হয় না, লিগ্যাল অব্লিগেশন ক্রিয়েট হয় না। তাহলে বলতেছি লিগ্যাল অব্লিগেশন does not create legal obligation, তাই না? তারপর আসেন elements. Agreement and enforceability, একটা কন্ট্রাক্টের এলিমেন্টস কি? একটা কন্ট্রাক্টের এলিমেন্টস এগ্রিমেন্ট এন্ড এনফোর্সিবিলিটি, আর একটা এগ্রিমেন্টের এলিমেন্ট কি? অফার এন্ড অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, তাই না? Terms in writing, normally written and registered. Contract always written and registered হয়। আর এগ্রিমেন্ট নরমালি দরকার হয় না, রিটেন এন্ড রেজিস্টার হওয়া। এটা ছিল আপনার ধরেন কন্ট্রাক্ট এন্ড এগ্রিমেন্টের মধ্যে একটা ডিফারেন্স। এখন বলেন এটার মধ্যে কোনো ইয়ে আছে? আপনাদের কোনো কনফিউশন আছে? না স্যার, Question কোনো কনফিউশন নেই ফিরে আসুক, যেভাবে না। ঘুরে ফিরে আসুক, মানে যে প্রসেসে আসুক, এটা যদি বুঝতে পারেন আনসার করা কিন্তু একদম সহজ হবে। পরীক্ষায় যে কয়টা কোশ্চেনে থাকবে কন্ট্রাক্ট নিয়ে, আপনারা ইজিলি আনসার করতে পারবেন। এখন আসেন, একটা প্রপোজাল, একটা অফার যখন দেয়, তখন কখন কমপ্লিট হয়? কখন বুঝবেন একটা প্রপোজাল, কমিউনিকেশন অফ প্রপোজাল কমপ্লিট? অথবা কখন বুঝবেন যে একটা প্রপোজাল যখন পাঠাইছেন আর অ্যাকসেপ্টেন্সটাও কমপ্লিট হয়েছে? বুঝতে পেরেছেন? জি স্যার। কখন বুঝবেন? স্যার যখন হচ্ছে মনে করেন একটা প্রপোজাল মিস্টার এ মিস্টার বির কাছে পাঠাচ্ছে, এবার ওইটা যখন বির নলেজে আসবে, ওইটা যখন সে মানে যে লেটারটা মানে যেভাবেই পাঠাক সেটা যখন তার নলেজে আসবে, দেন সেটা প্রপোজালটা কমপ্লিট হবে। অফারটা কমপ্লিট মানে, যেমন ডিন স্যার যখন স্টুডেন্টকে বললো, স্টুডেন্টের নলেজে যখন আসলে হ্যাঁ আমাকে একটা অফার দিয়েছে, তখনই ডিন স্যারের পক্ষ থেকে তার যে কমিউনিকেশন অফ প্রপোজাল সেটা কমপ্লিট হয়েছে, তাই না? জি স্যার। গুড, গুড।
তারপরে কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স কখন কমপ্লিট হয়? কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স মনে করেন হচ্ছে মিস্টার এ যখন কোন একটা অফার হচ্ছে তার মানে অফার হচ্ছে মিস্টার বি কে দিচ্ছে, তার হচ্ছে ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, সেটা এখন পাওয়ার অফ দ্য অ্যাকসেপ্টার, মানে সে পাঠাচ্ছে যখন কোনো হচ্ছে পোস্টে যখন সে লেটারটা পাঠালো, দেন তার ক্ষমতার বাইরে চলে গেছে, এইটা তখন হচ্ছে তার পক্ষ থেকে, মিস্টার এর পক্ষ থেকে এটা হচ্ছে কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স কমপ্লিট। এবার মিস্টার বি যখন সেটা অ্যাকসেপ্ট করে আবার একটা লেটার মিস্টার এর কাছে পাঠালো, এখন সেটা এর নলেজে আসছে, তখন তার মিস্টার বির তরফ থেকে এটা অ্যাকসেপ্টেন্সটা কমপ্লিট হলো। রাইট। যেমন ধরেন এখানে আমরা এক্সাম্পলটা যদি বলি, যেমন বি অ্যাকসেপ্টস এর প্রপোজাল বাই লেটার সেন্ড বাই পোস্ট, তাই না? বি অ্যাকসেপ্ট করছে কার, এ একটা প্রপোজাল দিছিল, বি একটা অ্যাকসেপ্ট করছে এবং অ্যাকসেপ্ট করে পোস্টের মাধ্যমে লেটারটা সেন্ড করে দিয়েছে। দ্য কমিউনিকেশন অফ দ্য অ্যাকসেপ্টেন্স ইজ কমপ্লিট অ্যাজ এগেইনস্ট এ, মানে এর পক্ষে এটা অলরেডি প্রপোজালটা কমপ্লিট হয়ে গেছে। when the letter is dispatched against B, যখন কি বলতেছে, the communication of proper acceptance is complete as against A when the letter is dispatched against B, when the letter is received by A, তাই না? এই তো নাকি? ইয়েস স্যার। এটাকে বুঝছেন নাকি এমনি এস বললেন? স্যার এটা একটু জি স্যার। আরেকটু দিলে ভালো হয়। হ্যাঁ, মানে ধরেন মিস্টার এ মিস্টার বি কে কি করলো, একটা বাড়ি বিক্রি করার জন্য একটা লেটার পাঠাইলো, তাই না? তাহলে কমিউনিকেশন অফ প্রপোজাল, আগে প্রথমটা বলি নাই, কমিউনিকেশন প্রপোজাল ইজ কমপ্লিট when বি রিসিভ দ্য লেটার। তার মানে কি, বি যখন বুঝলো যে এ আমার কাছে একটা প্রপোজাল পাঠাইছে, বি যখন নলেজে যখন আসলো, তখন তার যে প্রপোজালটা সেটা কমপ্লিট হয়ে গেল না? জি স্যার। এখন আসেন অ্যাকসেপ্টেন্সটা কখন কমপ্লিট হয়? অ্যাজ এগেইনস্ট প্রপোজাল, প্রপোজালের বিপক্ষে, when it is put in course of transmission so as to be out of the power of the acceptor, যখন বি অ্যাকসেপ্ট করছে না, অ্যাকসেপ্ট করা আরেকটা চিঠি এ বরাবর পাঠিয়ে দিয়েছে, এ যখন পোস্টের চিঠিটা ছেড়ে দিছে, বি তো আর কিছু করার নাই, করার আছে না স্যার। বলে, তখন বির পক্ষ থেকে এটা অলরেডি অ্যাকসেপ্টেড। বুঝতে পেরেছেন? এটা জি স্যার। অর্থাৎ একটা কমিউনিকেশন অফ প্রপোজাল এন্ড কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স কখন হয়, কিভাবে হয় সেটাই, কিন্তু এটাও কিন্তু এমসিকিউ হইতে পারে যে কোনো ভাবে, বাট এই ফ্যাক্ট আপনাদের বুঝতে হবে, মাথায় রাখতে হবে। এইটা যদি না বুঝেন, মাথায় রাখতে না পারেন, তাহলে কিন্তু পরীক্ষায় আনসার দিতে পারবেন না। আশা করি এই যে প্রসেস গুলা, হ্যাঁ, এটি কিন্তু ইজিলি বুঝে নিতে হবে। হ্যাঁ, তারপর আসেন রিভোকেশন অফ প্রপোজাল এন্ড অ্যাকসেপ্টেন্স। ধরেন একটা প্রপোজাল দিয়ে ফেলছে, এখন কি করবে? রিভোক করতে চায়। ধরেন মিস্টার এ মিস্টার বির কাছে একটা হাউস সেল করবে, মিস্টার এ মিস্টার বি কে চিঠি পাঠিয়ে দিয়ে দিছে, মিস্টার বি চিঠি রিসিভ করছে। এখন এই প্রপোজালটা কি রিভোক করা সম্ভব? ইয়েস অর নো? না স্যার। বলেন নো, কারণ প্রপোজাল অলরেডি ডান, কারণ কমিউনিকেশন অফ প্রপোজাল হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড, তাই না? জি স্যার। যেহেতু প্রপোজালটা কমপ্লিট হয়ে গেছে, সেহেতু এইটা রিভোক করা যাবে না। তাহলে বলতেছে as per section 5, the proposal may be revoked at any time before the communication of acceptance is complete against the proposal, but not afterwards. আসেন
একটু রিভাইজ করি আমার কথাটা। হ্যাঁ, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম ধরেন মিস্টার এ মিস্টার বি কে একটা প্রপোজাল দিছে, তাই না? দিয়ে একটা চিঠি পাঠাইছে, মিস্টার বি চিঠিটা পাইছে, তার মানে কি কমিউনিকেশন অফ প্রপোজাল কমপ্লিট। আমি বলেছিলাম যে এই কমিউনিকেশন অফ প্রপোজালটা রিভিউ করা যাবে না, আসলে তা না। কমিউনিকেশন অফ প্রপোজালটা রিভিউ করা যাবে যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাকসেপ্ট হয়। যদি বি এটা অ্যাকসেপ্ট করে একটা চিঠি কুরিয়ারে পাঠা দিত, তাহলে এটা অ্যাকসেপ্ট করা যেত না। আনটিল অর আনলেস বি যদি এটা অ্যাকসেপ্ট করে কুরিয়ারে না পাঠায়, ততক্ষণ পর্যন্ত এটা কি রিভোক করার সুযোগ আছে। রিভিউ করা যাবে, রাইট? ততক্ষণ পর্যন্ত এটা রিভিউ করা যাবে। তারপর বলছে acceptance, and acceptance may be revoked at any time before the communication of acceptance is complete against the acceptor but not afterwards. তার মানে ধরেন এ বি কে যে প্রপোজালটা পাঠাইছে, বি চিঠিটা রিসিভ করছে, প্রপোজাল কমপ্লিট হয়ে গেছে। বি চিঠি রিসিভ করে সেটা আবার অ্যাকসেপ্ট করে যদি পোস্টে পাঠায় দেয়, তাহলে কিন্তু এটা আর রিভোক করা যাবে না। পোস্টে পাঠানোর আগেই, সরি ভুল কইছি, এটা অ্যাকসেপ্টেন্স না। An acceptance may be revoked at any time before the communication of acceptance is complete as against the acceptor but not afterwards. অর্থাৎ বি যদি একটা চিঠি রিসিভ করে অ্যাকসেপ্ট করে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে কুরিয়ারে বা পোস্টে পাঠায় দেয়, তাহলে বির পক্ষ থেকে এটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। যখনই বির পক্ষ থেকে অ্যাকসেপ্টেড হয়ে গেল, এইটা আর রিভোক করা যাবে না। রিভোক করা যাবে কোন মুহূর্তে? যদি সে চিঠিটা ফিরে আনতে পারে, এরকম কিছু আছে কিনা দেখি তো। A propose by letter sent by post to sell his house to B. B accept the proposal by letter sent by post. A may revoke the proposal at any time before the moment when B posts the letter of acceptance but not afterwards. B may revoke his acceptance at any time or at the moment when the letter communicating it reaches A but not afterwards. মানে এটা হলো যতক্ষণ না পর্যন্ত এর কাছে চিঠিটা পৌঁছায়, চিঠি পৌঁছানোর আগ পর্যন্ত সে এটা রিভিউ করতে পারবে। চিঠি একবার পৌঁছায় গেলে আর রিভিউ করতে পারবে। বুঝতে পেরেছেন? তারপর আসেন মেথড অফ রিভোকেশন অফ প্রপোজাল। একটা প্রপোজাল দিলাম, সেটা কিভাবে রিভোক করব? A proposal is revoked by notice of revocation by the proposer. যে কিনা প্রপোজাল দিল, সে নোটিশ দিয়ে এটা রিভোক করতে পারে। বাই দ্য ল্যাপস অফ টাইম, একটা রিজনেবল টাইম থাকে যে 3 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে যদি অ্যাকসেপ্টেন্স না আসে, ধরে নিব এটা রিভোক হয়ে গেছে, ল্যাপস হয়ে গেছে। অর্থাৎ বাই দ্য ল্যাপস অফ টাইম, বাই ফেলিয়ার অফ অ্যাকসেপ্টর,
to fulfill the condition precedent to acceptance. অর্থাৎ অ্যাকসেপ্টরকে যে যে কন্ডিশন দেওয়া হয়েছে সে যদি ফেল করে তাহলেও এটা রিভোক হয়ে যেতে পারে by the death or insanity of the proposer if the fact of his death or insanity comes to the knowledge of the acceptor before acceptance. অর্থাৎ চারটা কারণে, চারটা ভাবে, চারটা ওয়েতে a proposal is revoked. অর্থাৎ মেথড অফ রিভোকেশন অফ প্রপোজাল। প্রপোজাল রিভোকেশনের মেথডটা কি? তাহলে বলেন তো, এই চারটা জিনিস কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষায় যদি আসে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মেথড অফ রিভোকেশন অফ প্রপোজাল, তখন আপনি কি বলবেন? বলেন। স্যার তাহলে স্যার এইখানে যে চারটা উল্লেখ আছে স্যার, আমরা চারটা মানে স্যার অপশন বলে দেবো। অর্থাৎ হলো স্যার হচ্ছে হলো, যদি হচ্ছে হলো প্রপোজারের নিকট থেকে কোনো প্রকার নোটিশ আমাদের, আর একটা হচ্ছে স্যার যদি আমাদের হচ্ছে, আর স্যার হচ্ছে আর একটা হচ্ছে স্যার যদি হচ্ছে হলো নির্দিষ্ট সময়ের ভিতর আমরা যদি মানে যদি ওইটা যদি অ্যাকসেপ্ট করতে না পারি, আর একটা হচ্ছে হলো স্যার হচ্ছে হলো যদি কোনো কন্ডিশন ফুলফিল না করে, যেটা হচ্ছে হলো মানে স্যার হচ্ছে অ্যাকসেপ্ট করার যোগ্য, এই ধরনের কোনো কন্ডিশন ফুলফিল না করলে ওইটা স্যার হচ্ছে হলো ই হবে, মানে স্যার রিভোকেশন হবে। আর দ্বিতীয় হচ্ছে স্যার হচ্ছে যে আর কি স্যার প্রপোজাল থাকবে স্যার, সে যদি মৃত্যুবরণ করে কিংবা সে যদি মেন্টালি ইনভেইলড হয়, তাহলে স্যার হচ্ছে মানে স্যার ওইটা স্যার ই হয়ে যাবে, রিভোকেশন হয়ে যাবে প্রপোজালটা। ওকে, বুঝতে পেরেছি। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্যার এই চারটা পয়েন্ট আমরা, স্যার হ্যাঁ, স্যার মানে আর একটা পয়েন্ট কি হয় না এখানে স্যার? স্যার মানে হচ্ছে যদি স্যার হচ্ছে হলো কোনো প্রকার প্রপোজাল আছে, তাহলে স্যার যদি সাপোজ ধরেন হচ্ছে হলো স্যার এ হচ্ছে বির নিকট কোনো একটা প্রপোজাল পাঠাইছে, স্যার বি ওই প্রপোজালটা কোনো একটা কোনো কিছু হলো, পুরো প্রপোজাল ওইখানে কিন্তু রিভিউ করে, তাহলে স্যার আবার কিন্তু নতুন করে হচ্ছে হলো কাউন্টার প্রপোজাল হয়। কিন্তু স্যার হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা পয়েন্ট হইতে পারে যে হচ্ছে যে যদি কোনো প্রকার ডিফাই করে, মানে যার কাছে সাপোজ প্রপোজাল মানে স্যার, মানে হ্যাঁ বুঝতে স্যার আমি পেরেছি। যেটা কই স্যার, আপনি কি বুঝতে পারছেন স্যার? হ্যাঁ, বুঝতে পেরেছি যে কাউন্টার অফার থাকে আর কি। জি স্যার, কাউন্টার অফার স্যার, কাউন্টার অফার দিলে কিন্তু ওইখানে প্রপোজালটা কিন্তু ওইখানে রিভোকেশন হয়ে যায়। কারণ স্যার হচ্ছে মানে কিন্তু ওইটা কিন্তু আর কোনো সময় কিন্তু প্রপোজাল থাকে না, তখন ওইটা নতুন করে প্রপোজাল সৃষ্টি হয়, আবার আর একজনের বীর পক্ষ থেকে এর কাছে প্রপোজাল সৃষ্টি হয়। মানে কাউন্টার প্রপোজাল, কাউন্টার অফার। জি স্যার, কাউন্টার প্রপোজাল, কাউন্টার অফার, এইটাও কিন্তু স্যার কিন্তু রিভোকেশন অফ দ্য প্রপোজাল। রাইট। এখন যেটা হয়েছে যে ধরেন রিভোকেশন অফ প্রপোজাল পরীক্ষায় যদি আসে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, যেমন তো আপনার যদি কাউন্টার প্রপোজাল দেয় তাহলে ওটা কিন্তু আনসার হবে। আর যদি আপনার ম্যানুয়াল ধরেই চারটা আসছে, তো আমার কথা হলো যে এই চারটা পয়েন্ট কি কি কারণে একটা প্রপোজাল রিভোকড হইতে পারে একটু মাথায় রাখবেন, যাতে এই চারটার মধ্যে যে কোনো একটা অথবা কাউন্টার অফারও যদি হয় তাহলে এটা আপনি অ্যাজ এ রিভোকেশন অফ প্রপোজালের আনসার ধরে নিবেন। হ্যাঁ, সেই হিসেবে আনসার করবেন, আমি এটা বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, জি স্যার, অবশ্যই স্যার। ওকে। আমরা আজকে শেষ করি, বাকিগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শেষ করব। তো যদি কোনো কোশ্চেন না থাকে বলেন। আমাদের এইখানে, হ্যাঁ বলেন, এইখানে আমাদের অনেকগুলো স্লাইড আছে, তো আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ বলেন। ওটাই বলতে চাচ্ছিলাম স্যার, আমাদের কি ইমেল করে দিবেন কি ওটা? হ্যাঁ, এই যে এখনই দিচ্ছি। ইমেল না, আমি চ্যাট বক্সে দিয়ে দিব, চ্যাট বক্স থেকে নিয়ে নেবেন। চ্যাট বক্সে দিলে তো সবাই পাবেন, পাবেন না? জি দিলে স্যার, পাবো। সময় থাকে না, আবার যে কোনো সময় চলে যায়। হ্যাঁ হ্যাঁ। ইমেল করে দিলে সুবিধা হয় স্যার। না, ইমেলটা আমি কোন ইমেইল আপনাদের সেকশনের ইমেইল আছে? স্যার আদার্স টিচার তো সবাইকে একেবারে ইমেইলেই দিয়ে দেয়। স্যার আমাদের যেই মানে ক্লাসের যে মেইলটা পাঠানো হয় স্যার, ওই মেইলেই আমাদের দিয়ে দিলেই মানে সবাই পেয়ে যাবে ঠিক আছে, স্যার। আচ্ছা ঠিক সিসিতে আছে, সবাই, ওকে এখানে ঠিক আছে। সিসিতে স্যার সবাই আছে স্যার।
জি স্যার, Okay, এখানে আবার স্যার হচ্ছে অনেকে ফোন দিয়ে ক্লাস করে, তো স্যার ফোন দিয়ে ক্লাস করলে স্যার চ্যাট বক্স থেকে অনেক সময় ডাউনলোড করতে পারে না স্যার। সেক্ষেত্রে স্যার আপনি যদি মেইল করে দেন তাহলে স্যার হচ্ছে ফরওয়ার্ড হলে স্যার সবার কাছে চলে যাবে। জি স্যার, এই মেইলটা সিসিতে সবাই আছে স্যার, তো এখানে দিয়ে দিলে স্যার সবার কাছে চলে যাবে। এই যে ক্লাসের আইডি যেটা দিয়েছে এখানে সবাই আছেন? জি স্যার, জি স্যার, আমরা স্যার এটা জি ক্লাসের আছি স্যার। স্যার। আপনি হচ্ছে ক্লাসের আইডি এমনি কি আপনাদের কোনো ইয়ে আছে, মানে ইমেইল, কমন ইমেইল আছে যেখানে সবাই ঢুকতে পারে? না। না স্যার, এইখানে স্যার আমরা সাথে না সিসিতে স্যার, অ্যাড আছি এরকম স্যার। তো স্যার কিছু আপনি নাই স্যার স্যার। রিপ্লাই করে দিলে পাই তবে যাবো স্যার আমরা এটা স্যার। স্যার এখানে বুঝতে রিপ্লাই অলে দিলে হয়ে যাবে। জি স্যার, এই যে সিসিতে যা সবাই আছে স্যার, এই রিপ্লাই অলে দিলে হয়ে যাবে, নিচে রিপ্লাই অল আছে স্যার নিচে। জি স্যার। জি স্যার, এইটাই। করে যে হলো 12 12 দিন আগে হচ্ছে কোন মাসে, রমজান মাস। এখানে অনেকগুলো স্লাইড আছে, সমস্যা না, আমি দিয়ে দিলাম। নেক্সট ক্লাসে যেগুলো পড়াবো সেগুলো আপনারা এখানে আপলোড করে নিতে পারবেন। আমি মেইল সেন্ড করেছি, একটু জাস্ট চেক করে দেখবেন পেয়েছেন কিনা। হ্যাঁ, দেখবেন আমি পাঠিয়েছি, সেন্ড অলরেডি। পেয়েছেন? স্যার জি এসেছে, স্যার, পেয়েছি জি স্যার। স্যার, আসতেছি। এসেছে এখন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ডেতে।